আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে আমরা অ্যাপ্রোচেস অ্যান্ড মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এই কোর্স থেকে আরও একটি টপিক টিচিং গ্রামার এইটা নিয়ে আলোচনা করব। তো অ্যাপ্রোচেস অ্যান্ড মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এই কোর্সের ওপরে আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে। আপনারা যদি না দেখেন অবশ্যই সেগুলো দেখে নেবেন, ইনশাআল্লাহ এক্সাম প্রিপারেশনের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য আমরা বিগত সালের যে প্রিভিয়াস ইয়ার ব্রিফ কোশ্চেনগুলো রয়েছে সেগুলোর কিন্তু সলভ আমাদের ইউটিউব চ্যানেল প্লাস আমাদের ফেসবুকে কিন্তু আপলোড করি। আপনারা অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এটা একবার হলেও দেখে যাবেন। এই হচ্ছে বিষয়। তাহলে চলেন আজকে আমরা টিচিং গ্রামার এই টপিকটা নিয়ে আলোচনা করব। তাহলে অ্যাপ্রোচেস অ্যান্ড মেথড অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এই কোর্সটাতে এই টপিকটা রয়েছে। তো এখানে দেখেন আসলে আমরা গ্রামারটা কিভাবে শিখব, গ্রামার কিভাবে শিখব এটা হচ্ছে বিষয়। তো এখানে অনেকগুলো মেথডের কথা বলা হয়েছে, তো সেগুলো আলোচনা করব। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গ্রামারের যে প্রয়োজনীয়তা, কেন আমাদেরকে গ্রামার শিখতে হবে এটা তো অবশ্যই আমাদেরকে জানতে হবে, তাই না? আচ্ছা দেখেন, গ্রামার গিভস স্ট্রাকচার টু ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ভাষার আর একটা স্ট্রাকচার প্রদান করে গ্রামার। ওকে, আচ্ছা, ইট হেল্প ফ্রম দ্য মিনিংফুল সেন্টেন্স, এবং এই যে ফ্রম, এই ফ্রম বানানটা দেখেন FORM, ফ্রম, তো এটা হচ্ছে মূলত গঠন। তাহলে কি করে, যে মিনিংফুল সেন্টেন্স গঠন করতে এটা সাহায্য করে। আসলে দেখেন যে একটা বাক্য আপনি ব্যবহার করতেছেন, সেই বাক্যে গ্রামারের ব্যবহার করতেছেন না, ব্যাকরণের ব্যবহার করছেন না, তাহলে তো সেটা সঠিক হতে পারে না। এ হচ্ছে বিষয়, যার কারণে গ্রামারটাকে অবশ্যই ব্যবহার করতে হবে। এরপরে দেখেন যে উইথাউট গ্রামার ছাড়া কমিউনিকেশন বিকাম আনক্লিয়ার, অর্থাৎ কমিউনিকেশন অবশ্যই কী হবে, অস্পষ্ট হবে, আনক্লিয়ার হবে। আচ্ছা, গ্রামার সাপোর্টস লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। আমরা যদি দেখেছি যে ভাষা শেখার চারটা মাধ্যম কি, সর্বপ্রথমে ন্যাচারালি ভাষা শিখতে গেলে লিসেনিং পাওয়ারটাকে বাড়াতে হবে, তারপরে কি করতে হবে, স্পিকিং পাওয়ার, তারপরে রিডিং, তারপরে দেন রাইটিং। এই যে, তো গ্রামার কি করে, যে গ্রামার হচ্ছে যে এই যে চারটা ভাষা শিক্ষার স্কিল রয়েছে, এই চারটা স্কিলকে সাপোর্ট করে। এরপরে দেখেন যে ডিফারেন্ট মেথড আর ইউজড টু টিচ গ্রামার ইফেক্টিভলি, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের মেথড কিন্তু অ্যাপ্লাই করা যায় গ্রামার শেখার জন্য। ওকে, আচ্ছা, এটা ছিল মূলত যে গ্রামারের যে প্রয়োজনীয়তা সেটা সম্পর্কে। এবার আমরা গ্রামার আসলে কিভাবে শিখব সেটাতে দেখি। তো আমরা জানি যে গ্রামার শেখার জন্য আমরা কয়েকটা মেথড অ্যাপ্লাই করতে পারবো। সো তার মধ্যে ফার্স্ট অফ অল আমরা যে মেথডটা দেখছি সেটা হচ্ছে ডিডাকটিভ মেথড বা ডিডাকটিভ ওয়ে, ঠিক আছে? তাহলে জানি যে গ্রামার শেখার কয়েকটা মাধ্যম রয়েছে, তার মধ্যে ডিডাকটিভ মেথড বা ডিডাকটিভ ওয়ে এটা একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আচ্ছা দেখেন, তো এই যে ডিডাকটিভ মেথড, এটাতে কিভাবে মূলত ভাষা শেখানো হয় এবং গ্রামারের ব্যবহারটা কিভাবে করা হয় এখানে, এটা হচ্ছে বিষয়। তাহলে রুলস ইজ এক্সপ্লেইনড ফিক্সড, অর্থাৎ যে নিয়মগুলো রয়েছে, গ্রামারের যে নিয়মগুলো রয়েছে, ব্যাকরণের যে নিয়মগুলো রয়েছে, সেগুলোকে কি করতে হবে, প্রথমে একদম পাই টু পাই এক্সপ্লেইন করবে, পাই টু পাই ব্যাখ্যা করবে। আচ্ছা, এই মেথডটাতে, তাহলে ডিডাকটিভ মেথডে গ্রামারের যে রুলগুলো রয়েছে, ব্যাকরণের যে রুলসগুলো রয়েছে, সেগুলো কি করবে, স্টুডেন্টদেরকে সুন্দরভাবে বুঝাবে এবং স্টুডেন্টদেরকে এটা অবশ্যই কি করতে হবে, পড়তে হবে। এই হচ্ছে যে বিষয়। তারপরে দেখেন এক্সাম্পল অ্যান্ড এক্সারসাইজ ফলো, অর্থাৎ এখানে এই যে রুলস শেখাতে গিয়ে স্টুডেন্টদেরকে রুলস যখন শেখানো হবে, তখন তারা কি করবে, তারা বলতে টিচার কি করবে, এক্সাম্পল দিবে, উদাহরণ দিবে এবং যে প্র্যাকটিস করাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন টিচার সেন্টার্ড মেথড, অর্থাৎ টিচার সেন্টার্ড মেথড বলা হয়। তো এই যে মেথডটা, আমরা জানি যে গ্রামার ট্রান্সলেশন মেথড কিন্তু আমরা পড়েছি, ঠিক না? তো গ্রামার ট্রান্সলেশন মেথডে কি করা হয়েছিল, যে এখানে টিচার যেটা বলবে স্টুডেন্ট সেটাই শুনতে বাধ্য থাকবে। ইভেন আমরা ALM পড়েছি, অডিও লিঙ্গুয়াল মেথডে আমরা কি দেখেছি, যে সেখানে হচ্ছে যে টিচার যেটা স্টুডেন্টদেরকে ইনস্ট্রাকশন দিবে, স্টুডেন্টরা সেটাই ফলো করবে। তো এই ডিডাকটিভ মেথডটাও সেম। ডিডাকটিভ মেথডে টিচার স্টুডেন্টদেরকে যেভাবে রুলসগুলো পড়াবে, স্টুডেন্টরা সেভাবে পড়তে বাধ্য থাকবে। এই হচ্ছে বিষয়। তারপরে আমরা চলে আসি সেভ টাইম অ্যান্ড ইট ইজি টু অ্যাপ্লাই, অর্থাৎ এই মেথডটার মাধ্যমে যদি আমরা গ্রামার শিখি, তাহলে আমাদের সময়টা কী হবে, সেভ হবে এবং আমরা খুব সহজেই কি করতে পারবো, গ্রামার শিখতে পারবো। এই হচ্ছে বিষয়। পরবর্তীতে দেখি যে ইউজফুল ফর লার্জ অ্যান্ড এক্সাম ওরিয়েন্টেড ক্লাসেস, অর্থাৎ এটা আসলে যে বড় ক্লাস, আমরা দেখেছি যে আদর্শ ক্লাস মূলত 13 থেকে 15 জন স্টুডেন্ট, ঠিক না? কিন্তু লার্জ ক্লাস যেখানে অসংখ্য স্টুডেন্ট কিন্তু থাকে, অর্থাৎ
এখানে অনেক বড় ক্লাস, অনেক বেশি স্টুডেন্ট, তো এটাকে লার্জ ক্লাস বলা হয়। তো এই লার্জ ক্লাসের জন্য এই ডিডাকটিভ মেথড গ্রামার শেখার জন্য খুবই অ্যাপ্লায়েবল এবং খুবই ইজি, এই হচ্ছে বিষয়। এরপরে দেখেন যে স্টুডেন্ট মে বিকাম প্যাসিভ লার্নার, অর্থাৎ এই মেথডটা যদি অ্যাপ্লাই করে স্টুডেন্ট গ্রামার শিখে তাহলে তারা মূলত প্রত্যক্ষ মানে পরোক্ষ ভূমিকা পালন করবে, ঠিক আছে, প্যাসিভ ভূমিকা পালন করবে। তাহলে এই মেথডটা সম্পর্কে আমরা জানলাম যে ডিডাকটিভ ওয়ে বা ডিডাকটিভ মেথড এটা একটা ভাষা শেখার মাধ্যম, গ্রামার শেখার, ব্যাকরণ শেখার একটা মাধ্যম। এই মাধ্যমে বিশেষ করে রুলসের দিকে বেশি ফলো করা হয়। ব্যাকরণের যে নিয়মগুলো রয়েছে, সেন্টেন্সের যে স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব, এই যে স্ট্রাকচারগুলো রয়েছে এই স্ট্রাকচারগুলো পাই টু পাই কিন্তু ডিডাকটিভ মেথডে হচ্ছে যে অ্যাপ্লাই করা হয়, এই হচ্ছে বিষয়। তো পরবর্তীতে আমরা চলে আসি, পরবর্তীতে দেখেন আমরা দেখব আরও একটা মেথড গ্রামার শেখার, সেটা হচ্ছে ইন্ডাকটিভ মেথড। কি মেথড? ইন্ডাকটিভ। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা যখন অডিও লিঙ্গুয়াল মেথড পড়েছিলাম, অডিও লিঙ্গুয়াল মেথডে ব্যাকরণের কোন রুলসকে ফলো করা হতো গ্রামার শেখার জন্য? এই ইন্ডাকটিভ মেথডটাকে কিন্তু ফলো করা হতো। বাট আমরা যখন গ্রামার ট্রান্সলেশন মেথড পড়েছি, গ্রামার ট্রান্সলেশন মেথডে দেখেছি যে সেখানে ডিডাকটিভ ডিডাকটিভ মেথড কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে। সো এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে যে ইন্ডাকটিভ এবং ইন্ডাকটিভ মূলত কি করা হয় যে এখানে ব্যাকরণের পাই টু পাই সব রুলসগুলো স্টুডেন্টদেরকে পড়তে হবে না, স্টুডেন্টরাই মানে কথা বলবে, কমিউনিকেট করবে, কমিউনিকেশনের মধ্য থেকে তারা নিজেরাই আইডেন্টিফাই করতে হবে বা আইডেন্টিফাই করতে পারবে এখানে ব্যাকরণের কোন রুলসটা ব্যবহার করা হয়েছে এবং কোন নিয়মে এটা সংগঠিত হয়েছে, এটা তারা নিজেরাই কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। এটা কোথায়? এই যে ডিডাকটিভ মেথডে, ওকে, ইন্ডাকটিভ মেথডে। তাহলে আমরা ডিডাকটিভ মেথড যেটা দেখলাম সেখানে ব্যাকরণের যে নিয়মগুলো রয়েছে সেগুলো পাই টু পাই স্টুডেন্টদেরকে পড়তে হবে, স্টাডি করতে হবে। বাট এবার আমরা ইন্ডাকটিভ দেখব। ইন্ডাকটিভে যে কি করতে হচ্ছে না, ব্যাকরণের যে রুলসগুলো রয়েছে সেগুলো কিন্তু পাই টু পাই কিন্তু পড়তে হচ্ছে না, মুখস্থ করতে হচ্ছে না। প্রথমে কি করছে দেখেন যে এক্সাম্পলস আর গিভেন ফার্স্ট, অর্থাৎ প্রথমেই উদাহরণ প্রদান করবে। আর ডিডাকটিভে কি ছিল? প্রথমে হচ্ছে রুলস মুখস্থ করাবে, রুলস পড়াবে, তারপরে কি করবে, তারপরে এক্সাম্পল দিবে। বাট এখানে ইন্ডাকটিভে আমরা যেটা দেখছি যে প্রথমে কি করছে, প্রথমে স্টুডেন্টদেরকে একটা সেন্টেন্স লিখে দিচ্ছে, একটা উদাহরণ প্রদান করতেছে এবং স্টুডেন্টরা কি করছে, স্টুডেন্ট ডিসকভার রুলস দেমসেলফ, এবং স্টুডেন্টরা সেখান থেকে যে রুলসগুলো রয়েছে, যে নিয়মগুলো রয়েছে সেই বাক্যে সেটা আইডেন্টিফাই করতেছে, ডিসকভার করতেছে। আচ্ছা, লার্নার সেন্টার অ্যাপ্রোচ, এটা মূলত একটা হচ্ছে যে যারা ভাষা শিখবে তাদের উপরে ডিপেন্ড করে অনেকটা, যেটাকে বলা হয় লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ, ওকে। আচ্ছা, ইনকারেজ থিঙ্কিং অ্যান্ড কিউরিসিটি, অর্থাৎ এই মেথডটার মাধ্যমে স্টুডেন্টদের যে কিউরিসিটি, সেই কিউরিসিটিটা বেড়ে যাবে, জানার আগ্রহটা বেড়ে যাবে। এই হচ্ছে বিষয়। কেন বেড়ে যাবে? যে তারা থিঙ্ক করতে পারবে, নতুন ডিসকভার করতে পারছে একটা বাক্যর মধ্যে কোন গ্রামার ব্যবহার করা হয়েছে, কিভাবে কি কি অ্যাপ্লাই করা হয়েছে সেটা কিন্তু স্টুডেন্টরা আইডেন্টিফাই করতে পারবে। আচ্ছা, এরপরে দেখেন যে দ্য বিল্ডস ডিপার আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ এখান থেকে যে তারা মূলত ডিপলি থিঙ্ক করতে পারবে এবং খুঁজে বের করতে পারবে যে এখানে আসলে কোন রুলসটা ব্যবহার করা হয়েছে। আচ্ছা, টাইম কনজিউমিং অ্যান্ড ডিফিকাল্ট ফর উইক লার্নার, অর্থাৎ এটা মূলত যে সময়ের একটা অপচয় বলা যেতে পারে, কারণ এখানে স্টুডেন্টরা যখন উদাহরণের মধ্য থেকে সে খুঁজে খুঁজে বের করবে, সেটা যারা দুর্বল লার্নার রয়েছে তাদের ক্ষেত্রে এটা অনেকটাই কিন্তু কঠিন। সো আমরা ডিডাকটিভে যেমন দেখেছি যে ডিডাকটিভে কি দেখলাম যে সেখানে রুলসগুলো আগেই পড়িয়ে নেওয়া হচ্ছে, বাট এখানে ইন্ডাকটিভে এসে দেখছি যে রুলস স্টুডেন্টদেরকে দিয়ে ডিসকভার করিয়ে নেওয়া হচ্ছে বাক্যের মধ্যে থেকে। তাহলে এর জন্য এটা বলা হচ্ছে যে উইক যারা লার্নার রয়েছে তাদের জন্য এটা খুবই ডিফিকাল্ট এবং টাইম কনজিউমিং, ওকে। এ হচ্ছে বিষয়। তাহলে আমরা ইন্ডাকটিভ মেথডটা দেখলাম, আর নেক্সটে চলে আসি যে ডিডাকটিভ মেথড। ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ দুটা কম্বাইন করে এই মেথডটাকে মূলত দুটাকে কম্বাইন করা হয়েছে। তাহলে কম্বাইন ইন্ডাকটিভ অ্যান্ড ডিডাকটিভ মেথড, অর্থাৎ ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ এই দুই মেথডটাকে কম্বাইন করা হয়েছে। দ্যাট মিনস এখানে স্টুডেন্টরা রুলসও শেখানো হবে, আবার উদাহরণও প্রদান করা হবে, এই হচ্ছে বিষয়। এরপরে কি স্টুডেন্ট অবজার্ভ এক্সাম্পল ফার্স্ট, অর্থাৎ স্টুডেন্টরা এই মেথডের মাধ্যমে কি করবে যে তারা এক্সাম্পল উদাহরণটাকে প্রথমে অবজার্ভ করবে, কোনটাকে? এক্সাম্পলটাকে। আচ্ছা, টিচার এক্সপ্লেইন দ্য রুলস আফটারওয়ার্ড, এবং পরবর্তীতে কি করবে টিচার সে এক্সপ্লেইন করবে যে এখানে মূলত কোন রুলসটা অ্যাপ্লাই করা হচ্ছে, ব্যাকরণের কোন রুলসটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে সেটা আইডেন্টিফাই করে দিবে কে? টিচার ব্যাখ্যা করে দিবে। এরপরে দেখেন ইনশিওর দ্য ক্লিয়ারিটি অ্যান্ড পার্টিসিপেশন, অর্থাৎ এই যে এই মেথডটা অ্যাপ্লাই করার ফলে যে ক্লিয়ারিটি অ্যান্ড দ্য পার্টিসিপেশন স্টুডেন্টদের যেটা সেটাকে একদম নিশ্চিত করবে। দ্যাট মিনস এই মাধ্যমে যদি সে গ্রামার শিখে তাহলে নিশ্চিত
গ্রামার ভালোভাবে শিখতে পারবে এবং এখানে স্টুডেন্টরা অনেক উৎসাহিত হবে এবং এটাতে অনেক এনজয় ফিল করবে। ওকে, পরে দেখেন যে ব্যালেন্স অ্যান্ড ইফেক্টিভ অ্যাপ্রোচ, এটা মূলত একটা ব্যালেন্স রাখে। আসলে যদি আমরা ডিডাকটিভ বা ইন্ডাকটিভ আলাদাভাবে দেখি তাহলে এটা একটা ব্যালেন্স রাখে না। কারণ কি, একটাতে গাদা গাদা রুলস মুখস্থ করতে হচ্ছে, আবার আরেকটাতে নিজেকে আবিষ্কার করতে হচ্ছে, খুঁজে 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 বের করতে হচ্ছে। তো এটার জন্য দুটাই বোরিং। সো এটা মূলত ব্যালেন্স রাখে। ওকে, আচ্ছা, ওয়াইডলি ইউজ ইন মডার্ন ক্লাসরুম। সো এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় মডার্ন ক্লাসরুমগুলোতে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ মেথড। পরবর্তীতে চলে আসি। পরবর্তী মেথডটা হচ্ছে ইনসিডেন্টাল মেথড। ইনসিডেন্টাল মেথড এগুলো প্রত্যেকটাই কিন্তু গ্রামার শেখার মাধ্যম। এগুলো কি গ্রামার শেখার মাধ্যম। তাহলে ইনসিডেন্টাল মেথড এটা আরেকটা মেথড। তাহলে আমরা অলরেডি কিন্তু 3টা মেথড দেখে ফেলেছি। এটা 4 নাম্বার। এটা কয় নাম্বার? এটা হচ্ছে 4 নাম্বার। ওকে, আচ্ছা, তাহলে দেখেন যে ইনসিডেন্টাল মেথডটা কি। তাহলে গ্রামার ইজ নট টট ডিরেক্টলি, এখানে সরাসরি গ্রামারকে শেখানো হবে না। আচ্ছা, তাহলে এই মেথডে সরাসরি কোনো গ্রামার শেখানো হচ্ছে না, কোনো রুলস শেখানো হচ্ছে না। লার্নার পিক আপ গ্রামার থ্রু রিডিং অ্যান্ড লিসেনিং, অর্থাৎ যারা পাঠক রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে, তারা কি করবে, গ্রামারটাকে পিক আপ করবে কিসের মাধ্যমে? রিডিং অ্যান্ড লিসেনিং, শোনার এবং পড়ার মাধ্যমে তারা অটোমেটিকলি এখানে কোন ধরনের গ্রামার ব্যবহার করা রয়েছে সেটা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে। আচ্ছা, ফোকাস ইজ অন মিনিং নট রুলস। দ্যাট মিনস আমরা এতক্ষণ যেটা দেখেছি যে এই যে আগের যে 4টা রুলস, 3টা রুলস, সেখানে কিসের উপরে ফোকাস করা হয়েছে? রুলসের উপরে ফোকাস করা হয়েছে। বাট এই যে আপনার হচ্ছে ইনসিডেন্টাল যে মেথড, ইনসিডেন্টাল মেথডে রুলসের উপরে ফোকাস করা হচ্ছে না, এটাকে মিনিংয়ের উপরে জোর প্রদান করা হচ্ছে। কিসের উপরে? মিনিং, সেন্টেন্সের অর্থ, বাক্যের যে অর্থ, সেই অর্থের উপরে কিন্তু জোর প্রদান করা হচ্ছে। আচ্ছা, ন্যাচারাল ওয়ে অফ লার্নিং। দ্যাট মিনস ন্যাচারাল ওয়েটা কি, আমি গত ক্লাসগুলোতে এগুলো ক্লিয়ার করেছি। আশা করি আপনাদের এ সম্পর্কে ধারণা রয়েছে। ন্যাচারাল ওয়েটা কি, ভাষা শিক্ষার যে মাধ্যম। ন্যাচারালি কেউ যদি ভাষা শিখতে চায় তাহলে তাকে যে বিষয়টা ফলো করতে হবে। দেখেন, আমি গল্প বলি যে একটা শিশু যখন জন্মগ্রহণ করলো তখন সে কিন্তু কথা বলতে পারে না। কথা বলতে পারে না কারণ কি, তার হচ্ছে যে স্পিকিং পাওয়ার নাই, বাট তার লিসেনিং পাওয়ার রয়েছে। সে সব কিছু কিন্তু শুনতে পায়। তো সে শুনে, দেখেন মাঝে মাঝে কিন্তু সে হাসে, কথা বলে ছোটো বাচ্চাদের সাথে হাসে। দ্যাট মিনস সে শুনতে পাচ্ছে। দ্যাট মিনস এইভাবে যে তার একটা লিসেনিং পাওয়ার কিন্তু তৈরি হয়ে যায়। তার পরবর্তীতে দেখি যে লিসেনিং পাওয়ারটা যখন ডেভেলপ হলো, তারপরে সে আস্তে আস্তে ভাঙা ভাঙা শব্দে কিন্তু কথা বলতে পারছে। তো সো তার যে স্পিকিং স্কিলটা, সেই স্পিকিং স্কিলও কিন্তু বেড়ে আসছে। তারপরে কি, তারপরে রিডিং, তারপরে রাইটিং। সো এই গ্রামার শেখার ন্যাচারাল ওয়ে রয়েছে। ন্যাচারালি কিন্তু গ্রামার শিখতে পারবো। দ্যাট মিনস ইনসিডেন্টাল মেথডের মাধ্যমে যদি আমরা গ্রামারটা শিখি তাহলে ন্যাচারালি গ্রামার শিখতে পারবো। কারণ কি, এখানে এক গাদা গাদা রুলসও মুখস্থ করতে হচ্ছে না। সেন্টেন্সের মধ্যে আমাকে যে কোন রুলসটা ব্যবহার করা হয়েছে, গ্রামার ব্যাকরণের কোন নিয়মটা ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু আমাকে দেখতে হচ্ছে না। এখানে আমাকে যেটা আইডেন্টিফাই করতে হচ্ছে বা যেটার উপরে সবচেয়ে বেশি জোর দিতে হচ্ছে সেটা হচ্ছে বাক্যের অর্থ। কিসের উপরে? বাক্যের অর্থ, রুলসের উপরে নয়। এই হচ্ছে বিষয়। সিমিলার টু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের সাথে খুবই খুবই গুরুত্বপূর্ণ বা খুবই খুবই মিল রয়েছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কোনটা? যেটা আমরা ন্যাচারালি শিখি। দ্যাট মিনস আমাদের মাতৃভাষা, মাদার টাংটাই হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। কারণ কি, এটা আমরা কারো কাছে গিয়ে কিন্তু ভাষা শিখি না। আমরা কি একটা ছোটো বাচ্চা কি ভাষা শেখার জন্য কোনো টিচারের কাছে যায় বা কোনো ব্যাকরণবিদের কাছে যায়? না। সে কি ব্যাকরণের অনেক এক গাদা গাদা রুলস মুখস্থ করে? কিছুই করে না। সে কি করতে পারে, তার যে ভাষা শিক্ষাটা সে ন্যাচারালি হচ্ছে যে শিখে ফেলে। এই হচ্ছে বিষয়। পরবর্তীতে আমরা চলে আসি লার্নিং মে বি স্লো অ্যান্ড ইনকমপ্লিট। অর্থাৎ এটার মাধ্যমে, এই ইনসিডেন্টাল মেথডের মাধ্যমে আসলে খুব দ্রুত ভাষা শেখা যাবে না। কারণ কি, ন্যাচারাল ওয়েতে ভাষা শিখতে গেলে তো বাচ্চারা বা যে কেউ সে খুব দ্রুত পিক আপ করতে পারে না, শিখতে পারে না, এটাই স্বাভাবিক। সো এখানে হচ্ছে লার্নিংটা খুবই স্লো হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে কি রয়ে গেছে, ইনকমপ্লিট রয়ে গেছে। এই হচ্ছে বিষয়। তাহলে আমরা ইনসিডেন্টাল মেথডও দেখলাম। এবার পরবর্তীতে আমরা চলে আসি। পরবর্তীতে আমরা দেখব যে কনটেক্সট বেস গ্রামার টিচিং। কনটেক্সট বেস গ্রামার টিচিং এটা আমরা পরবর্তীতে দেখব। দেখেন, গ্রামার ইজ টট থ্রু রিয়েল লাইফ সিচুয়েশন। গ্রামারটাকে হচ্ছে যে শেখানো হচ্ছে বাস্তবিক জীবনের যে পরিস্থিতি, এই পরিস্থিতির ওপরে ভিত্তি করে। এর অর্থ হচ্ছে যে আমরা যখন কোনো পরিস্থিতির শিকার হব তখন সেখানে আমরা কোন টাইপের ভাষা ব্যবহার করব বা কিভাবে আমরা ব্যাকরণটাকে ব্যবহার করব, এটা হচ্ছে মূল বিষয়। তাহলে এই গ্রামার এখানে শেখানো হয় কিসের মাধ্যমে? রিয়েল লাইফ সিচুয়েশনের মাধ্যমে। রিয়েল লাইফ
সিচুয়েশনের মাধ্যমে। আচ্ছা, ফোকাস অন ইউজ রাদার দ্যান মেমোরাইজেশন, অর্থাৎ ব্যবহারের উপরে বেশি জোর প্রদান করা হবে, মুখস্থর উপরে না। ব্যবহার কি? প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, বারবার 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 যখন চর্চা করা যাবে তখন অটোমেটিক সেটা ক্যাপচার হয়ে যাবে। এখানে মুখস্থ করার কোনো বিষয় না, এখানে হচ্ছে ইউজের ওপরে বেশি ফোকাস করা হবে। আচ্ছা, মেক্স গ্রামার দ্য মিনিংফুল অ্যান্ড মেমোরেবল, অর্থাৎ এই যে আপনি যখন বারবার বারবার সেটা ব্যবহার করবেন, সেটা কি হয়ে যাবে, একদম গ্রামারটা মিনিংফুল, অর্থবহুল হয়ে যাবে এবং মেমোরেবল, সেটা মনে রাখার যোগ্য হয়ে যাবে বা মনে রাখতে পারবেন। এই হচ্ছে বিষয়। তাহলে ইনকারেজ দ্য রিয়েল কমিউনিকেশান, এবং এই কনটেক্সট বেস গ্রামার টিচিংয়ের মাধ্যমে যে লার্নাররা রয়েছে তারা কি করতে পারবে, হচ্ছে যে রিয়েল কমিউনিকেশানের জন্য উৎসাহ পাবে। রিয়েল কমিউনিকেশান কি? যে একদম রিয়েল সিচুয়েশানে আপনি সম্মুখীন হচ্ছেন এবং সেই ক্ষেত্রে আপনি ব্যাকরণটা ব্যবহার করছেন। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এরপরে কি? কমন ইন কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, যেটা সিএলটিতে এটা খুবই একটা সাধারণ বিষয়। আমরা সিএলটিতে পড়েছি কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং, এই যে অ্যাপ্রোচটা তো আমরা জানি, তাই না? তো এটাতে মূলত কনটেক্সট বেসড গ্রামার টিচিং কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে। ওকে, পরবর্তীতে আমরা চলে আসি যে পরবর্তীতে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় বা একটা মাধ্যম, সেটা হচ্ছে পিপিপি। এই পিপিপি, এই ফ্রেমওয়ার্কের মাধ্যমে সুন্দরভাবে কিন্তু গ্রামার শেখা যায়। তো এখানে দেখেন, এই যে পিপিপি, তিনটা পি এর তিনটা আলাদা আলাদা অর্থ রয়েছে। প্রথম পি এর যে অর্থ সেটা হচ্ছে প্রেজেন্টেশন, প্র্যাকটিস, তারপরে প্রোডাকশান। সো পিপিপি ফ্রেমওয়ার্ক, এটার অর্থ হচ্ছে, পিপিপির অর্থ হচ্ছে প্রেজেন্টেশন, প্র্যাকটিস এবং প্রোডাকশান। তাহলে দেখেন, প্রেজেন্টেশন, টিচার এক্সপ্লেইন দ্য রুলস, অর্থাৎ গ্রামারের রুলস কি করবে, টিচার ব্যাখ্যা করবে, এক্সপ্লেইন করবে। এরপরে কি করবে, স্টুডেন্টরা সেটাকে ডু কন্ট্রোলড এক্সারসাইজ, স্টুডেন্টরা সেটাকে প্র্যাকটিস করবে। তারপরে কি, প্রোডাকশান, স্টুডেন্ট ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রিলি, তারপরে সেই ল্যাঙ্গুয়েজটাকে, সেই গ্রামারটাকে কি করবে, যে স্টুডেন্টরা ব্যবহার করবে, তাদের যে ভাষা সেক্ষেত্রে অ্যাপ্লাই করবে একদম ইজিলি। আচ্ছা, মুভ ফ্রম অ্যাকিউরেসি টু ফ্লুয়েন্সি, এবং এটার মাধ্যমে, অর্থাৎ এই পিপিপি ফ্রেমওয়ার্কের মাধ্যমে অ্যাকিউরেসি, দ্যাট মিনস সঠিকোত্তর থেকে তারা কিসে চলে যাবে, ফ্লুয়েন্সির দিকে চলে যাবে, একদম যে ফ্লুয়েন্টলি কিন্তু তারা ব্যবহার করতে পারবে। আচ্ছা, ভেরি পপুলার ইন ইএসএল ক্লাসরুম, অর্থাৎ এটা মূলত হচ্ছে যে ইএসএল ক্লাসরুমের জন্য সবচেয়ে বেশি বিখ্যাত। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম, আমরা হচ্ছে যে এই যে টিচিং গ্রামার, এই টপিকটার ওপরে যে মেথডগুলো রয়েছে, এখানে একাধিক মেথড রয়েছে, আমি একটু হাইলাইট করছি। তাহলে প্রথমে আমরা ডিডাকটিভ মেথড দেখলাম, তারপরে ইন্ডাকটিভ মেথড দেখলাম, তারপরে হচ্ছে ইন্ডাকটিভ ডিডাকটিভ মেথড দেখলাম, তারপরে ইনসিডেন্টাল মেথড দেখলাম, এরপরে কনটেক্সট বেস গ্রামার টিচিং মেথড দেখলাম, এরপরে পিপিপি ফ্রেমওয়ার্ক। অর্থাৎ এখানে যে মেথডগুলো আমি আলোচনা করলাম, এই প্রত্যেকটা মেথড অ্যাপ্লাই করে খুব ইজিলি কিন্তু ভাষা, মানে এখানে হচ্ছে গ্রামার শেখা যাবে, ব্যাকরণ শেখা যাবে। তো আশা করি আপনারা এটা সম্পর্কে বুঝতে পেরেছেন। তো আমাদের যে ক্লাসগুলো আপনারা কেন শেয়ার করেন না? আপনারা শেয়ার করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, ওকে, এবং কমেন্ট করবেন, একটা করে কমেন্ট করে যাবেন ক্লাস শেষে। এই যে আপনাদের রিকোয়েস্টে ইএলটির প্রতিটা টপিকের ওপরে কিন্তু চেষ্টা করছি যে ভিডিও বানানোর। তো সো এটা কাদের জন্য করছি? আপনাদের জন্য করছি। সো আপনারা যদি শেয়ার বা হচ্ছে যে কমেন্ট না করেন বা লাইক কমেন্ট না করেন, তাহলে আমাদের উৎসাহ উদ্দীপনা আসবে কোথা থেকে? সো আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং আরও কি করবেন, কমেন্ট করবেন, ওকে, এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা। তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।